প্রিয় দর্শক যারা আছেন আমাদের সঙ্গে প্রতিদিনের মতো এই সকালবেলা আপনাদের সঙ্গে বসেছি। আজকে শীতটা বেশ তীব্র, ঢাকাতে সহনীয়, কিন্তু ঢাকার বাইরে বেশ শীতের মতোই শীত। আশা করছি সবাই এই শীত সকালে ভালো আছেন। আর আমাদের যতগুলো জাতীয় দৈনিক আমরা হাতে পেয়েছি, টান টান উত্তেজনা করার মতো কিছু শিরোনাম কিন্তু আমরা হাতে পেয়েছি। আমাদের সঙ্গে নিশ্চয়ই আছেন, আমি আপনাদের সঙ্গে আছি মঞ্জুরুল হক। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে বেশ কিছু সংবাদপত্র নিয়ে আমরা তাদের শিরোনাম নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। আর আমাদের সঙ্গে থাকবেন কিন্তু, কারণ অনুষ্ঠানের ভেতরে আমাদের একজন সম্মানিত আলোচক প্রবেশ করবেন। আমরা তার কাছ থেকেও কিছু বিষয় জেনে নেব। শুরু করি কেমন? দেশ রূপান্তর। আজ 26শে অগ্রহায়ণ 1431, 11 ডিসেম্বর 2024, বুধবার। বাংলা সন এবং তারিখটা সত্যি আমাদের কিন্তু মাথায় থাকে না, কখনো কখনো কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়ে। একেবারে শুরুতে লাল কালির যে হেডলাইন, সরকারি চাকরিতে সরকারি উদাসীন। একটু অন্যরকম সংবাদ। তাপসী রাবেয়া আঁখি সংবাদটি করেছেন দেশ রূপান্তরের। একটুখানি আমরা যদি লিড নিউজে যাই, একটুখানি পড়ি। সংসদে প্রায় শূন্য পদে পরিসংখ্যান প্রকাশ করা হয়, এরপর টানা কয়েকদিন সরকারি দপ্তরে, অভিভাবক মহলে আর বেকারদের আড্ডায় শূন্য পদ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলে। জনপ্রশাসন মন্ত্রণালয় মনে করে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজ হচ্ছে না বলেই যোগ্য লোক পাওয়া যাচ্ছে না। অভিভাবক তুলোধুনো করে বেকার ছেলেকে আর বেকার ভাগ্যকে দোষারোপ করে। এখন সংসদ নেই, তাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই শূন্য পদের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। আমরা যারা বেকার মানে কাজের ভেতরে এখনও যারা যেতে পারছি না, তারা সত্যি সত্যি কিন্তু চাকরির পেছনে ছুটছি। আমাদের আত্মীয় স্বজন থেকে মুরব্বি থেকে শুরু করে সবাই আমাদের পেছনে কোনো না কোনোভাবে অভিসম্পাত দিয়ে যাচ্ছেন। কিন্তু বিষয়টা হলো যে সরকারকে নিজেকেই তো এই বিষয়টি ভাবতে হবে। জনগণকে আত্মকর্মসংস্থান দেবার দায়িত্ব তো সরকারের। বিষয়টি আমাদের বেশ দৃষ্টি কেড়েছে। ঠিক এরপরেই ডান পাশে একটি মূল ছবি, যেটি একটি ক্রন্দনরত কিশোরীর ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল মায়ের ডাক এর গণজমায়েতে বাবার ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়ে মেয়ে। এই ছবিটি হৃদয় স্পর্শ করে যায় আমাদের। ঠিক তার নিচেই বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের সময় লাগবে, ঢাকা দিল্লি নিয়ে বিশ্লেষকরা। প্রত্যাশা পূরণে মানুষ বিএনপির দিকে তাকিয়ে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হ্যাঁ, একটি সুসংবাদ। নেচার সাময়িকীর শীর্ষে 10 ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস স্যারের শিক্ষক হিসেবেই তো আমরা তাকে প্রথম থেকে চিনি। তিনি নেচারের শীর্ষ 10-এ আসবেন, এটা খুব আশ্চর্যের বিষয় নয়। তার যে কাজ, পৃথিবীর জন্যে, শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়ার যে কাজ, সেটি কিন্তু সমগ্র পৃথিবীকে পথ দেখিয়েছে। আমরা লোয়ার ফোল্ডে একটু চোখ বুলিয়ে দিই। দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর মোমেন। কারাগারে এক রুমে একাই পলকে রয়েছে সেবকও। দুর্ঘটনায় আহতকে আন্দোলনে আহত দেখিয়ে মামলা। এটি একটু অন্যরকম খবর। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া হামলার শিকার দেখিয়ে আদালতে মামলা। মানে দুর্ঘটনায় যে নিয়ে আহত হয়েছেন তাকে আন্দোলনে দেখিয়ে মামলা করা হচ্ছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিল, স্মারকলিপি। আর ডিসেম্বরের আজকের দিনে গানে স্লোগানে বিজয়, এটি দেশ রূপান্তরের লোয়ার ফোল্ডে আছে। কারবা বিচার কাইব। আমরা একটু উল্টো পাতায় যাব একটা খবরের জন্যে। মনোবল ফেরাতে থানায় থানায় সভা। পুলিশের মনোবল ফেরানো সত্যি দরকার।
একটি খুব গুরুত্বপূর্ণ খবর আছে, ডক্টর ইউনূস শুনলেন জুলাই বিপ্লব কন্যাদের গল্প। তাই তো, যারা বিপ্লবের মধ্যে আমাদের যে মেয়েরা ছিল তাদের গল্পটাকে হারিয়ে যাচ্ছে না, সেই কথাগুলি আমরা জানব। নিজেদের গড়া র্যাবের বিলুপ্তি চায় বিএনপি, মোটামুটি এটি নিয়ে আমাদের সঙ্গে আজকে আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু আমরা বলেছি RTV অনলাইনের সিনিয়র সাব এডিটর আবুল হাসান। তিনি যুক্ত হলেই কিন্তু আমরা আলোচনার ভেতরে চলে আসব। দেশ রূপান্তরের পরে দৈনিক জনকণ্ঠের আপার ফোল্ডে অন্যতম প্রধান শিরোনাম, ব্যয় কমল ৩,৫০০ কোটি টাকা, পদ্মা সেতু ও রেলপথ নির্মাণ প্রকল্প। মানে দেশ চাইলে, সরকার চাইলে জনগণের টাকাকে কিন্তু বাঁচিয়ে দিতে পারে, আমরা এটা বিশ্বাস করি। জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা। উপরে আপার ফোল্ডের উপরে যে প্রধান ছবিটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটি প্রতিবেদন উপস্থাপন করেন। এটি কিন্তু আমাদের জাতীয় জীবনে একটি বেশ অসুবিধার মধ্যে এই সংবাদটি হয়েছে যে আমাদের সরকারি কর্মকর্তারা তাদের কাঙ্ক্ষিত প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন রাজনৈতিক বিচারে। আমরা বিশ্বাস করি যেটি ক্যাডার সার্ভিস, সরকারি কর্মচারীরা তারা আসলে কোনো দল মতের নন, থাকতে পারেন না। তারা সরকারের যে ফিলসফি থাকে, সরকারের যে দর্শন থাকে, তাকে তারা মাঠে প্রয়োগ করেন। এক্ষেত্রে সরকারি কর্মচারীরা আসলে নির্দোষ থাকবার কথা। আওয়ামী লীগ বঞ্চিত আমলে বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। নারী সমাবেশে অধ্যাপক ডক্টর ইউনূস। আমরা লোয়ার ফোল্ডে প্রধান ছবি যেটি দেখছি, ১৫ বছরে গুম খুনের বিচার চান স্বজনরা। মায়ের ডাক সংগঠন আয়োজনে পুলিশের গুলিতে হাত পা হারানো ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতে অংশ নেন। র্যাব বিলুপ্তির সুপারিশ, বিএনপির সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনূস। ২৬ সালের ২৪শে নভেম্বর এলডিসি থেকে উত্তরণ। হাইকোর্টের রায়, জয় বাংলা জাতীয় স্লোগান থাকছে না। আমরা এরপরে নয়াদিগন্তটা আমাদের হাতে। নয়াদিগন্ত বলছে তার দ্বিতীয় সংস্করণটি আমরা পেয়েছি। প্রধান ছবি, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত সমাবেশে অতিথিরা, নিখোঁজদের ছবি হাতে স্বজনরা। হাসিনার বিচার দাবিতে প্রকম্পিত সোহরাওয়ার্দী। স্বৈরাচার সময় বঞ্চিতদের প্রতি আবারও বৈষম্য, বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। এই সংবাদটি আমরা প্রায় সব সংবাদপত্রেই পাচ্ছি। ভারতের একচোখানীতিতে ক্ষুব্ধ বিএনপি জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করতে চায়। এই যে শীতের একটি খবর আছে, উত্তর জনপদে জেকে বসেছে কনকনে শীত ও ঘন কুয়াশা। কুয়াশা থেকে, কনকনে শীত থেকে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। লোয়ার ফোল্ডে জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত। একটু আগে জনকণ্ঠ পড়তে পড়তে একটি সংবাদে আমরা আটকে গিয়েছিলাম, সেটি হচ্ছে জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা। নারী সমাবেশে অধ্যাপক ডক্টর ইউনূস। বিপ্লবে আমাদের নারীদের ভূমিকা কিন্তু সব আন্দোলনে, সব বিপ্লবে, আমাদের ৫২ থেকে ৭১ থেকে তার পরবর্তী স্বৈরাচার বিরোধী যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে নারীদের ভূমিকা অন্যতম। এই জুলাইতেও আমাদের কন্যারা সেই বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, ইতিহাস পরিবর্তন করেছিলেন। তাদের সম্পর্কে কথা আমরা একটু আমাদের অতিথির সঙ্গে যুক্ত হতে চাচ্ছি। এটির বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন RTV অনলাইনের সিনিয়র সাব এডিটর আবুল হাসান। মিস্টার আবুল হাসান,
এশিয়ান সংবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভোরে আপনাকে একটু কষ্ট দিচ্ছি, সেটি হলো যে আমাদের সঙ্গে যুক্ত হবার যে কষ্টটি, আমরা আশা করি আপনার বিশ্লেষণে দর্শক সে কষ্টটি ভুলে যাবেন। আবুল হাসান, আমরা একটু আলোচনায় যেতে চাই। জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা বলেছেন ডক্টর ইউনূস। কিভাবে দেখেছিলেন এই আন্দোলনটি, আপনার মূল্যায়নটি? দেখুন, যে কোনো বিপ্লবী হচ্ছে খুব মানুষের স্পিরিটের মধ্য থেকেই চলে আসে, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের চিন্তা ধারণা, এর ভিতর থেকেই সাধারণত বিপ্লবগুলি উঠে আসে। তো আপনি যে কথা বলছেন, এই সাত সকালে কষ্টের বিষয়টা, আসলে বিপ্লবের চিন্তা করলে আজকের যে আমার কষ্ট সকালে উঠা, এটা কোনো কষ্টই না। এবং মানুষের জীবনকে বাজি রেখেই বিপ্লবে নেমে আসে জনস্রোত। ঠিক তেমনি নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষেই এই বিপ্লবে একত্র হয় একটা স্রোতের মধ্য দিয়ে, যে স্রোতটি আসলে একেবারে সর্বোচ্চ ঢেউয়ের মাধ্যমে বিপ্লবকে নিয়ে আসে। ঠিক তেমনি একটি বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে জুলাই আগস্টের দিকে। এই বিপ্লবকে অন্যান্য বিপ্লবের সঙ্গে আসলে একটু অনেকটাই তফাৎ। আর যে কথা বলছেন যে নারীদের বিষয়টা, নারীরা আসলে যে কোনো বিপ্লবী এগিয়ে এসেছে। বাংলাদেশের 52 ভাষা আন্দোলন বলেন, 71 মুক্তিযুদ্ধ বলেন, তারপরে স্বৈরাচার হটাও আন্দোলন, তারপর এই সর্বশেষ জুলাই বিপ্লব, এখানে নারীদের ভূমিকা আসলে অনন্য। সেই বিষয়টি সামনে নিয়ে এসেছেন গতকালকে ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে দক্ষতা দেখাচ্ছেন, তারই একটি প্রমাণ হচ্ছে গতকালকের যে অনুষ্ঠান নারীদেরকে নিয়ে করলেন, নারী যোদ্ধাদেরকে নিয়ে। এটা নিঃসন্দেহে একটি বড় মাইল ফলক ফেলবে বাংলাদেশে। সবচেয়ে বড় কথা হচ্ছে নারীদের যে পিছিয়ে পড়া, সেই জায়গা থেকেই আসলে বলা যাচ্ছে যে নারীদেরকে এগিয়ে নিতে চান ডক্টর ইউনূস। এবং জুলাই বিপ্লবে যে নারীরা অবদান রেখেছে দেশের সার্বিক ভূমিকায়, সার্বিক এগিয়ে নেওয়ার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই নারীরাই ভালো একটি ভূমিকা রাখতে পারবেন, এটাই হচ্ছে গিয়া কালকে প্রমাণ করলেন ডক্টর ইউনূস। এবং নারীরা মিস্টার আবুল হাসান, আমরা একটু সম্পূরক প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আমাদের যে মেয়েরা প্রাণ দিল, রাজপথে এই আন্দোলনের সঙ্গে থাকলো একেবারে সম্মুখ সারিতে, ওরা কি এই মুহূর্তে একটু পিছিয়ে পড়েছে বা আমরা তাদের সংবাদের ভেতর আনতে পারছি না, এরকম কিছু? বিষয়টা আসলে এভাবে যদি আমরা না দেখি তাহলে আরো বেশি ভালো হয় দেশকে উন্নয়নের জন্য, দেশে এগিয়ে নেওয়ার জন্য। আসলে আমরা তাদেরকে অবশ্যই গুরুত্ব দিচ্ছি, যার কারণে মূলত ডক্টর ইউনূস গতকালকে একটি বড় আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে সংবর্ধনা দিয়েছে, তাদেরকে গ্রহণ করেছে। এবং ডক্টর ইউনূস গতকালকে একটি কথা বলেছেন যে এই যোদ্ধারা যে স্পিরিট নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মূলত এই বিপ্লব ঘটিয়েছে, তারা এই বিপ্লবটা, এই চেতনাটা, এই চিন্তাধারাটা যাতে সার্বক্ষণিক বজায় রাখে। কে সরকারে আসলো কে সরকারে আসলো না সেই বিষয়টা যাতে নজরে না আসে। মূলত দেশ গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। ক্ষমতায় আসলেই যে বা সরকারের একটা অংশগ্রহণ করলেই যে আসলে দেশকে এগিয়ে নেওয়া যায়, বিষয়টা তেমন না। উনি বলেছেন আপনারা পিছনে থাকলেও আমাদের সঙ্গী আছেন এবং আমাদের দেশ গড়ার জন্য আপনারা সহায়তা করবেন এবং এগিয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নারীরা তো আসলে এই বর্তমান সরকারের কিন্তু বড় একটি ভূমিকা রাখছে। আপনি দেখবেন যে কয়েকজন উপদেষ্টা ছুটোছুটি করছে, সবসময় আমরা মিডিয়ার সামনে দেখছি নারীদেরকে, নারী উপদেষ্টাদেরকে। আসলে নারীরা যে পিছিয়ে আছে বা নারীদেরকে যে পিছিয়ে রাখা হচ্ছে, বর্তমান সরকার রাখছে, এই বিষয়টা আসলে মেনে নেওয়া যাবে না। বরঞ্চ নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য ডক্টর ইউনূস চেষ্টা করছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বিপ্লবী কন্যা, তাদেরকে এগিয়ে আসার জন্য, দেশ গড়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এটা বড় একটি পজিটিভ দিক। এই পজিটিভ দিকটাকে গ্রহণ করার জন্যই আমাদের নারীদেরকে উদ্যোগী হতে হবে। গতকালকে সেই মেসেজটাই ডক্টর ইউনূস দিয়েছেন। একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন করে আমরা শেষ করব। সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রিয় স্যার, অধ্যাপক ইউনূস স্যার, তিনি নেচারের প্রতিবেদনে পৃথিবীর শীর্ষ 10 জনের একজন এবছর। কিভাবে মূল্যায়ন করছেন? ডক্টর ইউনূস বাংলাদেশের একটি রত্ন, বাংলাদেশের একটি গর্ব, বিশ্বের একটি রত্ন, বিশ্বের একটি গর্ব বলেই তাকে নোবেল প্রাইজে ভূষিত করা হয়েছে। তাই তিনি তো এমনিতেই প্রভাবশালী। কোন নেচার পত্রিকা বা কেউ এটা বলার প্রমাণ রাখে না যে উনি বিশ্বের শক্তিশালী ব্যক্তি নন।
এই নোবেল প্রাইজই বলে দিচ্ছে আসলে উনি শক্তিশালী একজন প্রার্থী, কারণ বাংলাদেশ উপমহাদেশে উনি ভালো একটি ভূমিকা রেখেছেন, বিশেষ করে ক্ষুদ্র ঋণ অর্থনৈতিক উন্নয়নে বিশাল একটি ভূমিকা রেখেছেন। সারা ওয়ার্ল্ডে তিনি ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন এই তার যে থিওরি সেই থিওরিটি মানে ছড়িয়ে দেওয়ার, এবং সারা পৃথিবী তার এই থিওরিটা কিন্তু গ্রহণ করেছে আনন্দের সঙ্গে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে। তিনি বললেন যে যদি ক্ষুধার্ত মানুষ না থাকে, যদি অভাব না থাকে, তাহলে বিশ্বে এমনি শান্তি প্রতিষ্ঠা হবে। মিস্টার আবুল হাসান, আপনাকে এই সাত সকালে আমরা ডেকে এনেছি, আপনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই এর পরের কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। প্রিয় দর্শক, আমরা আরটিভি অনলাইনের সিনিয়র সাব এডিটর আবুল হাসান সাহেবের সঙ্গে ছিলাম। তিনি আলোচনা করছিলেন আমাদের এই সময়ের ইস্যুগুলো নিয়ে। যুগান্তর আমার হাতে, সেটির প্রথম যে হেডলাইন সেটি হচ্ছে মায়ের ডাকের গণজমায়েতে নেতারা, হাসিনার বিচারে চাই ঐক্য। ড্রপহেডে এখানে কিছু বুলেট পয়েন্টে লেখা হলো, ফ্যাসিস্টদের বিচারে আগে নির্বাচন হবে না, 16 বছর জাতীয় মানবাধিকার কমিশন কি করেছে সেই প্রশ্ন উঠেছে, মামলা বাণিজ্যে বন্ধ নেতাদের কঠোর হওয়ার আহ্বান। আর এই সঙ্গে ডান পাশে একজন কিশোরীর কান্না ভেজা মুখ আমাদের বেদনার্ত করছে। আমরা একটু লোয়ার ফোল্ডারে যাই। ইতিবাচক তবে ইঙ্গিত নেই সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার, বাংলাদেশ ভারত বৈঠক প্রসঙ্গে বিশেষজ্ঞদের অভিমত। দুটো কোটেশন আছে, আমি একটু পড়ি। এম হুমায়ুন কবির বললেন, আশা করি প্রতিবেশী হিসেবে দুই দেশ স্বাভাবিক সম্পর্কের জায়গায় পৌঁছাতে পারবে। অপর কোটেশনে এম শফিউল্লাহ বললেন, দুই দেশেই সরকার আসবে যাবে, এটি মেনে নিয়েই সব সময় সম্পর্ক এগিয়ে নিতে হয়। এটিই তো স্বাভাবিক বিষয়, দেশে সরকার আসবেন, সরকার যাবেন, কিন্তু জনগণ ঠিক থাকবে, দেশের পররাষ্ট্রনীতিগুলো ঠিক থাকবে। আমরা আসলে তো কল্যাণ চাই। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বশির। ইত্তেফাকে একটু যাবার চেষ্টা করি। র্যাবের বিলুপ্তি ও পুলিশ কমিশন চায় বিএনপি। আর ইত্তেফাকের ফলিও লাইনে ভেতরে যে ইন্ডেক্সগুলো আছে তার ইন্ডেক্সের একটু খবর দিই। 12 পৃষ্ঠায় রয়েছে অভিনয় ক্যারিয়ারের 2 যুগ, 11 পৃষ্ঠায় সিরিয়ায় 1.5 কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন, সিরিয়ার যে অবস্থা এখন সেখানে, আর খেলোয়াড়দের থেকে সেরাটা বের করাই কোচ সালাউদ্দিনের লক্ষ্য রয়েছে 10 পাতায়। যদি একটু ভেতরে যান দেখতে পাবেন। ঢাকায় ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ। এই যে মাত্র গতকাল আমরা এটি নিয়ে কথা বললাম, মানে বাইরে গেলেই দূষিত বাতাস আমাদের ফুসফুসে ঢুকছে। নেচারের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনূস। সব গুম খুনের বিচার চাইলেন স্বজনরা। জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পুরো দমে, বলেছেন সিইসি। একান্ত সাক্ষাৎকার। এটি কিন্তু একটা দারুণ সংবাদ। আমরা আশায় আছি নিশ্চয়ই আমরা একটি চমৎকার নির্বাচন পাব। সয়াবিন তেলের দাম না বাড়ালে বাজারে সংকট তৈরি হতো, বাণিজ্য উপদেষ্টা বললেন। সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, সম্প্রতি আমরা সয়াবিন তেলের দাম বাড়িয়েছি, তবে সেটা সাধারণ ক্রেতার জন্য কষ্টসাধ্য হলেও বাস্তবতার জন্যে দরকার ছিল। সয়াবিন তেল কিন্তু এখন বাজারে চলে এসেছে, প্রয়োজন অনুসারে নিতে পারবেন। বাংলাদেশ প্রতিদিন তার হেডলাইনে লাল কালিতে বলেছে, মামলামুক্ত হতে আর কত অপেক্ষা। খালেদা জিয়ার বিরুদ্ধে 7 ও তারেক রহমানের বিরুদ্ধে এখনও 30টি। মিয়ানমারের খবর আছে, নাফ নদে নিষেধাজ্ঞা, সতর্ক থাকতে মাইকিং। মংডু এখন আরাকান আর্মির। ভয়ঙ্কর প্রতারণায় ভোক্তারা। নেই ওষুধের বিজ্ঞাপন, কোম্পানির অনৈতিক মুনাফা, বছরে 6,000 কোটি টাকার ব্যয় চিকিৎসকদের পেছনে। এটি একটি ভয়ঙ্কর সংবাদ প্রিয় দর্শক। ভয়ঙ্কর প্রতারণায় ভোক্তারা, নেই ওষুধের বিজ্ঞাপন। তাহলে আমাদের এই ওষুধ শিল্প, ওষুধ নীতি এগুলো কি কাজে আসলো? আমরা একেবারে শেষ মুহূর্তে সাবেক 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ বলল প্রথম আলো। আমাদের যেতে হচ্ছে প্রিয় দর্শক।
প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ মুহূর্তে অনুষ্ঠানের যা আমরা আলোচনা করলাম, যেভাবে করলাম, আপনাদের কিছুটা তথ্য দিতে পেরেছি। আশা করি বাকি তথ্যগুলো সংবাদপত্রের ভেতরে আপনারা নিয়ে নেবেন। তথ্যের সঙ্গে থাকুন, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি প্রতিদিন সকালে। দেখা হচ্ছে আবার আগামীকাল। শুভকামনা, শুভেচ্ছা সবার জন্যে।